হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক। হাজির হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা ক্লাস 10 একটি নতুন অধ্যায় শুরু করব, কোষে দেখি 12 এর গোলক। তো গোলকের সম্পর্কে আমরা প্রথমে কিছু তথ্য জেনে নেই, তবে এই তথ্যগুলো দিয়ে আমাদের অঙ্ক করতে অত্যন্ত সুবিধা হবে। এটি একটি খুবই সোজা এবং ছোট একটি চ্যাপ্টার। গোলক বলতে আমরা বুঝি ফুটবলের মতো দেখতে, অথবা বলের মতো দেখতে, অথবা লেবুর মতো এইসব পদার্থকে আমরা গোলক বলি। গোলক অর্থাৎ গোল হবে এবং তার একটা বক্রতল থাকবে, তার যে বাইরের তলটা সেটা বক্রতল থাকবে। এবং কিছু কিছু গোলক যেমন ফুটবলের ভেতরটা ফাঁপা থাকে, আবার কিছু গোলক যেমন লোহার বল, আবার হচ্ছে লেবু, এসব পদার্থ ভেতর থেকে নিরেট থাকে। এদের সম্পর্কে আমরা কিছু সূত্র আগে জেনে নেব, জেনে নিয়ে সেই সূত্রগুলো দিয়ে অঙ্ক করব। এটি একটি গোলক। এইটা যদি তার কেন্দ্রবিন্দু হয়, সেই কেন্দ্রবিন্দু থেকে গোলকের গা অবধি এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ বলি। এটাকে ব্যাসার্ধকে আমরা আর ধরি। তাহলে লিখে নিই গোলকের ব্যাসার্ধ, গোলকের ব্যাসার্ধ সমান সমান আর একক। ব্যাসার্ধ যদি আর একক হয়, তবে ব্যাস কোনটা? ব্যাস হচ্ছে তার এই পৃষ্ঠ থেকে কেন্দ্র বরাবর দিয়ে পরের পৃষ্ঠ পর্যন্ত, এটি হচ্ছে তার ব্যাস। ব্যাস অর্থাৎ 2r। তবে লিখে নেব ব্যাস ইকুয়ালস টু 2r একক। এবারে এই গোলকের পৃষ্ঠতল অর্থাৎ গাটা, পুরো গাটা, যেমন ফুটবলের পুরো গাটা পৃষ্ঠতল, অর্থাৎ ওটাকে আমরা বক্রতল বলি, পৃষ্ঠতল বলি। সেই পৃষ্ঠতলের ক্ষেত্রফল, পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র লিখে নেব। গোলকের বক্রতলের ক্ষেত্রফল ইকুয়ালস টু, বক্রতলের ক্ষেত্রফল আমরা জানবো 4πr²। আর আমরা জানি ক্ষেত্রফল হলেই তার একক হবে বর্গ একক। এবার এটা তো তার সম্পূর্ণ বক্রতলের ক্ষেত্রফল। এবার যদি কোনো অর্ধগোলক হয়, অর্ধগোলক অর্থাৎ বাটি, অর্ধগোলকের ক্ষেত্রফল কী হবে? তবে অর্ধগোলকের ক্ষেত্রফল অর্ধগোলক অর্থাৎ অর্ধেক। তবে যে ক্ষেত্রফল আছে সেই ক্ষেত্রফলের অর্ধেক অর্থাৎ 2 দিয়ে ভাগ করলে 4 দিয়ে 2 কেটে 2, অর্থাৎ 2πr² বর্গ একক। এবারে কোনো ফুটবল অথবা কোনো বল অথবা কোনো ফলের ভেতরের যে অংশটুকু থাকে, সেই ভেতরের অংশটুকুকে, ভেতরের জায়গাটুকুকে আমরা তার আয়তন বলি। এখন তাহলে লিখব গোলকের আয়তন। গোলকের আয়তন 4/3πr³। এর একক আমরা লিখব, কিউব থাকলে ঘন একক লিখি, ঘন একক। এবারে আমি যদি কোনো কমলালেবুকে মাঝ বরাবর কাটি, অথবা কোনো তরমুজকে যদি আমি মাঝ বরাবর কাটি, তবে তার মধ্যে যে আয়তনটা থাকবে সেটা হলো অর্ধগোলকের আয়তন। সেটা কি সূত্র হবে? লিখি অর্ধগোলকের আয়তন। অর্ধগোলকের আয়তন কী হবে? অর্ধগোলকের আয়তন এর অর্ধেক হবে, অর্থাৎ একে 2 দিয়ে ভাগ, 4/3πr³। একে 2 দিয়ে ভাগ মানে নিচে 2 গুণ হবে, 2 দিয়ে 4 কেটে যদি 2 হয়, তাহলে আমাদের হচ্ছে 2/3πr³ ঘন একক। এবারে এই একটি গোলক আছে, আর তার ভেতরে আমি আর একটা গোলক আঁকছি।
ধরো এটি একটি ক্রিকেট বল, আমরা দেখবো যে ক্রিকেট বল যদি ফাটাই, মাঝখান বড় ফাটাই, তখন দেখবো যে ক্রিকেট বলটা একটু মোটা থাকে। তো এই ক্রিকেট বলটা তৈরি করতে আমার কতটা রবার লেগেছে, অর্থাৎ রবারের আয়তনটা কত, সেটা যদি বের করতে বলে কখনো, তাহলে আমরা দেখব এভাবে, একবার বাইরের যে গোলকটা আছে বা এই যে কেন্দ্র থেকে বাহির পর্যন্ত যে বৃত্তের গাটা, সেই বৃত্তের গাটাকে আমরা বড় হাতে আর ধরে নেব সেই বৃত্তের একটা ব্যাসার্ধ হিসাবে, এবং ভেতরে যে একটা বৃত্ত আছে, এই ভেতরের বৃত্তটাকে এই পর্যন্তটুকু, এইটুকুকে আমরা একটা ছোটো হাতের আর, অর্থাৎ ভেতরের বৃত্তের ব্যাসার্ধ আমরা ছোটো হাতের একটা আর ধরে নেব। ধরে নিয়ে এবারে দুইটি গোলকের আমরা আয়তন বের করব। সেই দুটি গোলকের আয়তন যদি বের করি, একটি গোলকের আয়তন হবে 4/3 পাই আর, ভেতরের গোলকটার আয়তন হবে ছোটো হাতের কিউব, এবং বাইরের যে গোলকটা আছে সেটা হবে 4/3 পাই বড় হাতের আর তার কিউব। এবারে যদি আমাকে জিজ্ঞেস করে যে তবে এই যে ভেতরে যে অংশটুকু আছে, এই ভেতরের অংশটুকুর আয়তন কত, এইটুকু শুধু, অর্থাৎ যে জিনিসটা যে তৈরি করা হয়েছে লোহা দিয়ে যদি বল তৈরি করা হয় এভাবে, তবে সেই লোহাটার আয়তন কত, যদি রবার দিয়ে বল তৈরি করা হয়, কোনো টেনিস বল অথবা কোনো ফুটবল, তাহলে সেই ফুটবলটা তৈরি করতে কতটুকু ম্যাটেরিয়ালস অথবা কতটুকু জিনিস আমার লেগেছে তার আয়তন বের করতে হলে আমি কি করব, বড় যে গোলক আছে সেই বড় গোলকের থেকে ছোট গোলকটা বিয়োগ করে দেবো। তাহলে 4/3 পাই বড় হাতের কিউব মাইনাস 4/3 পাই ছোট হাতের কিউব। এখান থেকে 4/3 পাই যদি আমি কমন নিই, তবে পড়ে থাকবে আর কিউব মাইনাস ছোট হাতের কিউব, এত ঘন একক, এত ঘন একক। এখন আমাদের সূত্র রইল কোনটা, বক্রতলের ক্ষেত্রফল, অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল, গোলকের আয়তন, অর্ধগোলকের আয়তন, আর হচ্ছে কতটুকু অংশ দিয়ে কোনো গোলক তৈরি তার আয়তন। এবার এখানে আর একটা জিনিস বাকি রয়ে গেল, যেটা হচ্ছে এরকম একটা যদি নিরেট অর্ধগোলক থাকে, তবে সেই নিরেট অর্ধগোলকটার ক্ষেত্রফল কত হবে। এবার আমরা জানি যে বাইরের যে ক্ষেত্রফলটা আছে অর্ধগোলক, সেইটার ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর স্কোয়ার, এবং উপরে যে বৃত্তাকার সারফেসটা থাকবে, এই যে বৃত্তাকার, এটা তার কেন্দ্র থাকবে, এইটুকু থেকে এখান থেকে এইটুকু তার হচ্ছে আর। এখানে সমতল যে বৃত্তাকার অংশটা থাকবে, সেই সমতল বৃত্তাকার অংশের ক্ষেত্রফল আমরা জানি পাই আর স্কোয়ার। এবারে তবে সেই নিরেট অর্ধগোলকটার বক্রতলের ক্ষেত্রফল কত হবে, লিখে দেই, নিরেট অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল কত হবে, একই তো 2 পাই আর স্কোয়ার থাকবে অর্ধবৃত্তাকার অংশের ক্ষেত্রফল, তার সঙ্গে তার যে সমতল যে বৃত্তাকার অংশটা আছে, অর্থাৎ এই অংশটুকু, তার ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার। তখন এদের যোগফল হবে 3 পাই আর স্কোয়ার বর্গ একক। তাহলে এই একটা সূত্র। এই সব সূত্রগুলো, এই কয়েকটা 1 2 3 4 5 6 এই কটা সূত্র আমাদের জানা থাকলে এই চ্যাপ্টারের সবগুলো অঙ্ক আমরা খুব সহজে করতে পারবো। তবে অঙ্কগুলোতে চলে যাচ্ছি। তাহলে কষে দেখি 12-এর 1 নম্বর। 1 নম্বর বলছে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেমি হলে তার সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করি। এবার ক্ষেত্রফল আমাদেরকে বের করতে হবে। ক্ষেত্রফলের সূত্র তো আমরা জানি, তাহলে আগে লিখে নিই গোলকের ব্যাসার্ধ, ব্যাসার্ধ অর্থাৎ আর কত বলছে, আর হচ্ছে 10.5 সেমি। আর যদি 10.5 সেমি হয়, আমরা কি ক্ষেত্রফলের সূত্রটা জানি, 4 পাই আর স্কোয়ার। তাহলে লিখব গোলকের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল, গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল।
সমগ্র তলের ক্ষেত্রফল। ক্ষেত্রফল কী হবে 4 পাই আর স্কোয়ার। এরপরে 4 পাইয়ের মান 22/7 গুণন আর স্কোয়ার, অর্থাৎ আর স্কোয়ারকে আমরা 10.5 ইন্টু 10.5 এইভাবে লিখলাম। তাহলে আমাদের কাটাকাটিটা করতে সুবিধা হবে। তাহলে 4 ইন্টু 22/7, দশমিকগুলোর জন্য কাটাকাটিতে অসুবিধা হচ্ছে, তাই দশমিক তুলে দিই। দশমিক এটা তুললে 105, নিচে 10, 105 নিচে 10, 7 দিয়ে 105 কেটে 7 1 7, 5 7 35, তারপর 15 দিয়ে 10 কেটে 2, 3 5 15। এবার এখানে 5 দিয়ে 10কে কাটলে 2, 5 দিয়ে 105কে কাটলে 5 2 10, 5 1 5, 2 দিয়ে এই 2 এবং 4কে কেটে 2, এই 2 কেটে গেল। তাহলে উপরে আমাদের বাকি রইল 3 আর 21, অর্থাৎ 22 গুণন 3 21 63, আর 22 গুণ করব 3 2 6, 6 2 12, 3 2 6, 6 2 12, 6 8 3 1। তাহলে 1 3 8 6, এটা যেহেতু ক্ষেত্রফল আছে এর একক হবে বর্গ সেমি। এবারে 2 নম্বরে যাব। একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমি 17.50 টাকা হিসাবে 431.20 টাকা লেগেছে। বলটির ব্যাসের দৈর্ঘ্য আমরা হিসাব করি। তাহলে আমাকে ব্যাসের দৈর্ঘ্য বের করতে হবে। ব্যাস অর্থাৎ 2r বের করতে হলে আমাকে প্রথমে আর বের করতে হবে। তাহলে দেখো, প্রতি বর্গ সেমি অর্থাৎ 1 বর্গ সেমিতেই 17.50 টাকা হিসাব করে 431 টাকা মোট লেগেছে। তাহলে প্রতি বর্গমিটার দিয়ে এই মোট টাকাটাকে ভাগ করলে আমরা কত বর্গ সেমি তার বক্রতলের ক্ষেত্রফল সেই বলটার সেটা আমরা পেয়ে যাব। তাহলে লিখব প্রতি বর্গ সেমি খরচ হয় 17.50 টাকা, আর মোট খরচ হয় 431.20 টাকা। লিখব সুতরাং বলটির বক্রতলের ক্ষেত্রফল সমান 431.20 বাই 17.50 এত বর্গ সেমি। যেহেতু এটা ক্ষেত্রফল বের করছি, এবার 2 ঘরে দশমিক আছে জন্য তুলে দিচ্ছি। 0 0 কেটে গেলে 4312 বাই 175 বর্গ সেমি। এবারে আমরা কি জানি, এই বলের ব্যাসার্ধ ধরে নেব। ধরি বলের ব্যাসার্ধ সমান 8 সেমি। সুতরাং বক্রতলের ক্ষেত্রফল সমান 4 পাই আর স্কোয়ার বর্গ সেমি। তাহলে এবারে এই যে বক্রতলের ক্ষেত্রফলটা পেয়েছি সেই ক্ষেত্রফলটা এই ক্ষেত্রফলের সঙ্গে প্রশ্ন অনুসারে সমান করে দেব। লিখব প্রশ্ন অনুসারে প্রশ্ন অনুসারে 4 পাই আর স্কোয়ার ইকুয়ালস টু 4312 বাই 175। পরের লাইনে আর স্কোয়ার ইকুয়ালস টু 4 পাই সমান এইদিকে উল্টে যাবে 4312 বাই 175
4 উল্টে গেলে 1/4, পাইয়ের মান আমরা জানি 22/7, তাহলে হবে 7/22। এবারে 4 দিয়ে কাটি, 4 একে 4, তারপরে 31কে ভাগ করব, তাহলে একটা শূন্য দিব, 4 7 28, 4 8 32, 7 দিয়ে 175কে 7 2 14, 5 7 35। এটাকে 2 দিয়ে কাটি, 11 2 22, 5 2 10, 3 2 6, 9 2 18, 11 দিয়ে এটা কাটে, 4 11 44, 9 11 99। তাহলে আর ইকুয়ালস টু থাকবে √49 বাই নিচে থাকবে 25। আর ইকুয়ালস টু 49 7, 25 5। এটা আমাদের ব্যাসার্ধ বেরোলো। উত্তর লিখব, সুতরাং বলটির ব্যাস হবে ব্যাস হলো ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ, 7/5, এটাকে 2 দিয়ে গুণ করে 14/5 হবে। 14/5কে যদি ভাগ করি 2.8 সেমি। এটা হচ্ছে উত্তর। এরপর যাব 3 নম্বরে। এবার তিনি বলছে স্কুলে শর্ট পাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য 7 সেমি হলে বলটি কত ঘন সেমি লোহা আছে। দেখো, ঘন যখন বের করতে বলবে তখন আমরা আয়তন বের করব, যদি ক্ষেত্র বের করতে বলে অথবা বর্গ বের করতে বলে তবে আমরা ক্ষেত্রফল বের করব। তো যেহেতু এখানে ঘন বলছে কত ঘন সেমি লোহা আছে, অর্থাৎ বলটা কত ঘন সেমি লোহা দিয়ে তৈরি আছে, সেজন্য এখানে আমরা এর আয়তনটা বের করব। তাহলে দেখো আমাদের ব্যাস আছে 7 সেমি, ব্যাস 7 সেমি থাকলে আমরা ব্যাসার্ধ বের করে নিচ্ছি। লিখব বলটির ব্যাস সমান সমান 7 সেমি। সুতরাং ব্যাসার্ধ হবে 7/2 সেমি। ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ পাই। এবারে আমরা কি করব, এর আয়তন লিখব। সুতরাং বলটির আয়তনের সূত্র আমরা জানি 4/3 পাই আর কিউব। এবার আর কিউবের জায়গায় আমরা 3 বার ব্যাসের মানটা গুণ করে দেব। পাইয়ের মান 22/7, আর কিউবের মান কিউব না লিখে আমরা 3 বার গুণ করে দেবো, অর্থাৎ 7/2। তাহলে আমাদের কাটাকাটি করতে সুবিধা হবে। 4 দিয়ে 2 কেটে উপরে 2, এই 2 নিচের দিকে কেটে গেল, এই 2 দিয়ে 22 কেটে 11, তাহলে উপরে থাকবে আর 7 7 কেটে গেল, তাহলে উপরে থাকবে 49, 11 গুণন 49, নিচে থাকবে 3, 49, 11 গুণ করি 9 4, 9 4, তাহলে 9 13 3 হাতে 1 5, 539/3। এটাকে সমস্ত করে দেব, 539, 3 1 3, বিয়োগ করে 2 3 23, 3 7 হবে 21, এটা বিয়োগ করে হবে 2 9 29, 3 9 হবে 27, বিয়োগ করে 2 সমস্ত 3 এত ঘন সেমি। এটাই হচ্ছে আনসার। 4 নম্বরে বলছে 28 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত করবে তা নির্ণয় করি। অর্থাৎ কি বলছে, যদি আমি বড় একটা জারের মধ্যে জল নেই, সেই জারটা মনে করো জলটা পূর্ণ আছে, সেই পূর্ণ জলের মধ্যে যদি আমি নিরেট একটা গোল বল দিয়ে দিই, তো বল দিয়ে গেলে সেই বলটা জলের ভিতর ঢুকতেই কিছু জল বাইরে পড়ে যাবে। কতগুলো জল বাইরে পড়বে? ঠিক এই বলের যে আয়তনটা আছে, এই বলে যত আয়তন হবে সেই পরিমাণ জলই বাইরে পড়ে যাবে। অর্থাৎ এখানে কিন্তু আমাদের এই নিরেট গোলকের আয়তন বের করলেই কতগুলো জল অপসারিত করবে তার আয়তন আমরা পেয়ে যাব। তবে লিখে নিচ্ছি
নিরেট গোলকের ব্যাস সমান সমান 28 সেমি। তাহলে ব্যাসার্ধ সমান সমান 28কে 2 দিয়ে ভাগ করে পাবো 14 সেমি। লিখে দিলে ভালো হবে যে অপসারিত জল সমান সমান নিরেট গোলকের আয়তন। সুতরাং নিরেট গোলকের আয়তন হবে কত হবে? আয়তন আমরা সূত্র জানি 4/3 পাই আর কিউব। এখানে আর এর মান 14। 4/3 ইন্টু পাই এর মান আমরা জানি 22/7। এবারে 14 তিনবার লিখব। 7 দিয়ে 14 কেটে 2। তাহলে উপরে আমাদের থাকছে 88। এবার হচ্ছে 14 দুগুণ 28। তাহলে 28 আর 14 গুণ করব। 4টা 32, 2 হাতে 3, 4 দুগুণ 8 আর 3 11, 8 2 2 9 3 3 9 2 বাই আছে 3। এবারে এটাকে আমরা গুণ করে সমস্ত করে দেব। আর 2 16, 6 হাতে 1, 8 লং 72, আর একে 73, 3 হাতে 7, 3 আর 24 এর সাথে 31, 6 3 1 3, 6 9 4 4 3 3 4 4 9 6/3 সমস্ত করে দেব। 3 4 4 9 6, 3 1 3, 4 কেটে আনবো, 3 1 3, 14, 3 4 12, 29, 3 9 27, 26, 3 8 24, 2 2 সমস্ত 3। এত ঘন সেমি। এরপরে যাব পরের অঙ্কে। এবারে 5 নম্বরে কোনো গোলাকার গ্যাস বেলুন ফোলাবার সময় তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি থেকে 21 সেমি হলে বেলুনটির পূর্বের আর পরের সমগ্র তলের ক্ষেত্রফল এর অনুপাত নির্ণয় করি। তার মানে কোনো একটা বেলুনকে যদি আমি প্রথমে ফুলাই, বেলুনটা চুপ সময় থাকে, মানে কোনো ছোটো বেলুন আছে, সেই বেলুনটাকে আমি যদি ফুলাই, এই ছোটো মানে প্রথমে যখন ছোট ছিল তখন তার 7 সেমি। বেলুনটাকে ফোলানোর পরে বেলুনটা বড় হয়ে গেল, বড় হলে তার ব্যাসার্ধ তখন হয়ে গেল 21 সেমি। এবারে প্রথম অবস্থায় তার ক্ষেত্রফল কত ছিল এবং পরের অবস্থায় তার ক্ষেত্রফল কত হলো, সেই ক্ষেত্রফল দুটোর অনুপাত আমাদের নির্ণয় করতে হবে। তাহলে লিখি পূর্বে বেলুনের ব্যাসার্ধ সমান সমান 7 সেমি। পূর্বের
বেলুনের সমগ্র তলের ক্ষেত্রফল। সেভেন স্কোয়ার, এত বর্গ সেমি, 4π7 স্কোয়ার। এবার লিখব পরে বেলুনের ব্যাসার্ধ। পরে বেলুনের ব্যাসার্ধ সমান সমান পরে হলো 21 সেমি। 21 সেমি, সুতরাং পরে বেলুনের সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল সমান সমান 4π21 স্কোয়ার। 21 স্কোয়ার বর্গ সেমি। তাহলে প্রশ্নে বলছে এদের অনুপাত বের করতে হবে, তাহলে লিখে দিই পূর্বের ক্ষেত্রফল ইস টু পরের ক্ষেত্রফল। পূর্বের ক্ষেত্রফল ছিল 4π7 স্কোয়ার ইস টু 4π21 স্কোয়ার। 4 কেটে গেল, পাই কেটে গেল, তাহলে 7 স্কোয়ার অর্থাৎ 7 × 7, 21 স্কোয়ার অর্থাৎ 21 × 21। 7 দিয়ে 21 কাটলে 7 দিয়ে 21 কেটে 3, 7 দিয়ে 21 কেটে 3, অর্থাৎ থাকবে হচ্ছে উপরে 1 নিচে 9। এটাকে আমরা লিখব 1:9। এটা হচ্ছে আমাদের উত্তর। এরপরে যাব 6 নম্বরে। 6 নম্বরে অর্ধগোলাকৃতি একটি বাটি তৈরি করতে 127 সমস্ত 2/7 বর্গ সেমি পাত লেগেছে। বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। তবে এই যে অংশটা দেওয়া আছে এত বর্গ সেমি, এটা অর্ধগোলাকৃতি বাটির সমগ্র তলের ক্ষেত্রফল দেওয়া আছে। এখান থেকে আমরা তার ব্যাসার্ধের মানটা পেয়ে যাব। তাহলে লিখি যে ধরি অর্ধগোলাকৃতি বাটির ব্যাসার্ধ সমান সমান 8 সেমি। তাহলে অর্ধগোলাকৃতি বাটির সমগ্র তলের ক্ষেত্রফল হবে 2πr² বর্গ সেমি। যেহেতু এটা অর্ধগোলাকৃতি তাই 2πr² বর্গ সেমি। এবারে আমরা প্রশ্নানুসারে লিখে দেব। প্রশ্নানুসারে 2πr² = 127 সমস্ত 2/7। এবার এটাকে সমস্ত ভাঙালে হবে 891/7। তাহলে আমরা পরের লাইন লিখব 2πr² = 891/7। r² = 891/7 গুণন 2 উল্টে গিয়ে 1/2 হবে, পাইয়ের মান উল্টে গিয়ে 7/22 হবে। 7 7 কেটে গেল, 11 দিয়ে 22 কেটে 2, 11 দিয়ে 891 কাটলে 81 হবে। তাহলে আমরা লিখব r = √81/4। তাহলে হবে r = 9/2। এবার এটা আমাদের ব্যাসার্ধ বেরোলো। ব্যাসার্ধ থেকে আমাদেরকে অর্ধগোলাকার বাটির ব্যাস বের করতে হবে। লিখব সুতরাং অর্ধগোলাকার
বাটির ব্যাস সমান সমান 9/2 ইন্টু 2, 2 দিয়ে গুণ করবো, গুণ করলে ব্যাস বেরোবে, 2 কেটে গেল, থাকবে 9 সেমি। এটা আমাদের উত্তর। এরপর যাবে 7 দাগে। 7 নম্বরে বলছে একটি নিরেট লোহার গোলার ব্যাসার্ধের দৈর্ঘ্য 2.1 সেমি। ওই গোলাটিতে কত ঘন সেমি লোহা আছে? এবার দেখো ঘন সেমি লোহা বের করতে বলছে, অর্থাৎ আমাদেরকে আয়তন বের করতে হবে, তা হিসাব করে লিখি, এবং ওই লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল, আর এখানে বক্রতলের ক্ষেত্রফল বের করতে হবে। আমরা দুইটারই সূত্র জানি, তাহলে লিখব নিরেট গোলার ব্যাসার্ধ সমান সমান 2.1 সেমি, সুতরাং নিরেট গোলার আয়তন, নিরেট গোলার আয়তন সমান সমান আয়তনের সূত্র জানি 4/3 পাই r কিউব ঘন সেমি। এরপরে মান বসাই দেব, 4/3, পাইয়ের মান 22/7, আর এর মান 2.1, 2.1, 2.1, প্রত্যেকের আমরা দশমিক তুলে দেব, নিচে 10 দিয়ে ভাগ হবে। এবারে 7 দিয়ে 21 কেটে 3, 3 দিয়ে 3 কাটা যাবে, উপরেগুলো কাটছি না, উপরেগুলো আমরা গুণ করার সুবিধার্থে এমনি লিখে দিচ্ছি। 3 10 গুণ করলে হবে 1000, উপরে হচ্ছে 88 গুণন 21 গুণ করে 21 42, 141 441, তারপরে এদের গুণ করে 38,808 হবে, তোমরা গুণটা রাফে করে নিও, বাই 1000। এরপরে নিচে 3টে শূন্য আছে, অর্থাৎ দশমিকটা 3 ঘর আগে বসবে, তাহলে লিখে দেবো 38.808 ঘন সেমি। এটা হচ্ছে আমাদের আয়তন, অর্থাৎ কত ঘন সেমি লোহা আছে তার উত্তর। এরপরে আমরা লোহার বক্রতলের ক্ষেত্রফল বের করব। লিখব সুতরাং নিরেট গোলার বক্রতলের ক্ষেত্রফল সমান সমান 4 পাই r স্কয়ার বর্গ সেমি। এবারে আমরা 4 ইন্টু পাইয়ের মান 22/7 গুণন আর স্কয়ার মান 2.1 ইন্টু 2.1, দশমিক তুলে দেব, তাই 10 দিয়ে ভাগ হবে। 7 দিয়ে 21 কেটে 3, বাকিটা কাটলাম না, হবে আমাদের 88, উপরে গুণ করলে 3 21 63, নিচে হচ্ছে 100, উপরে দুটো গুণ করলে হবে 5544/100 থেকে, যেহেতু নিচে দুটি শূন্য আছে তাই দশমিকটা 2 ঘর আগে বসবে, 55.44 বর্গ সেমি। এটা হচ্ছে আমাদের উত্তর। আজকে এ পর্যন্তই, বাকি অঙ্কগুলো আমরা পরে পাঠে করব।